নমস্কার বন্ধুরা। গতকাল কেমন ম্যাচ দেখলেন? আমি বলেছিলাম একটা হাই স্কোরিং থ্রিলার হবে, সেটাই হয়েছে, কিন্তু সুপার ওভার হবে এটা আমার আশা ছিল না। অসাধারণ একটা ম্যাচ দেখেছি আমরা, এবং দিল্লি জিতবে সেটা আমার মনে হচ্ছিল। আমি ভিডিওতেও বলেছিলাম দিল্লি জিতেছে। সেটা সুপার ওভারে দিল্লির ভালো খেলেছে বলে জিতেছে, না রাজস্থান রয়্যালস ভুলভাল ডিসিশন নিয়েছে। সুপার ওভারে যাদের ব্যাটিংয়ে লাইন আপ পাঠালো, সেইটা দেখেই আমি অবাক হয়ে গেলাম। নীতিশ রানা অত ভালো ব্যাট করছিল, ওকে না পাঠিয়ে কেন যে এরা এরকম একটা ডিসিশন নিল, সেটাই অবাক লাগলো। মানে অদ্ভুত ওদের মানে কম্বিনেশনটা করেছে নীতিশ রানাকে না পাঠিয়ে। দাঁড়ান, এখানে লেখা আছে কাকে কাকে পাঠিয়েছে। এবং যেটা ঘটেছে সেটা হচ্ছে যে স্টার্ক স্টার্কের যে দুর্দান্ত বোলিং কালকে দেখিয়ে দিয়েছে। কালকে কিন্তু স্টার্ক অসাধারণ বল করেছে, অসাধারণ। লাস্ট ওভারে 9 রান ডিফেন্ড করাটা বড় কথা নয়, তার আগের ওভারেও দুর্দান্ত বল করেছে। হেডমেয়ার যেটাতে 4 হয়ে গেল, 4 যদি নাও হতো তাহলেও আউট হয়ে যেত। আর নীতিশ রানাকে যেটা এলবিডব্লিউ করেছে স্টার্ক, দুর্দান্ত বলটা। তারপরে হেডমেয়ার এসে 4টা ব্যাটের কানায় লেগে হলো তাই, এবং ওই একটাই 4 হেডমেয়ারের, নইলে ও বোল্ড হয়ে যেত হেডমায়ার। আর নীতিশ রানা যদি আউট না হতো তাহলে কিন্তু ম্যাচটা আরামসে রাজস্থান রয়্যালস জিতে যেত। তারপরেও কেন যে নীতিশ রানাকে নামানো হলো না, সেটাই আমার কাছে অবাক কাণ্ড। যদি না ওর কোনো ইনজুরি হয়ে থাকে, সেটা না জেনেই বলছি ইনজুরি হয়েছে কিনা। তবে মনে হয় না ওইটুকু সময়ের মধ্যে ওর কোনো ইনজুরি হয়েছে। আর সুপার ওভার যেরম হওয়ার সেরমই হয়েছে, শুধু এরা ভুলভাল রান আউট হয়ে গিয়ে আরো গন্ডগোলটা করে দিল। নইলে হয়তো আরেকটু বেশি রান রাজস্থান রয়্যালস করতে পারতো। যাই হোক, গতকাল হয়ে গেছে ম্যাচ, এবং দেখুন, প্রথম টিম হিসেবে ডিসি 10 পেয়েছে। ডিসি এবার একটু হল্ট নেবে, মানে হল্ট নেবে মানে আমার মনে হচ্ছে এবার অনেকগুলো টিম 10 আসা পর্যন্ত ওয়েট করবে, এবং এই মুহূর্তে কেউ 12তে যাবে না, এবং তলা থেকে কিছু টিম 6, 8 এইসব পর্যন্ত যাওয়ার জায়গায় আগে পৌঁছাবে। তারপর আবার 10-এর জায়গাটা 12-এ পৌঁছাবে। এরম আস্তে আস্তে ঠিক এগিয়ে এগিয়ে যাচ্ছে, ভালো লাগছে। এবং যদি স্ক্রিপ্ট বলেন স্ক্রিপ্ট, যদি খেলা বলেন খেলা, ভালো হচ্ছে। ঠিক আছে, আজকে খেলা আছে মুম্বাই ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং সেটা হবে ওয়াংখেড়েতে। ওয়াংখেড়ে ছোট মাঠ, আমরা জানি যে ছোট মাঠে ওয়াংখেড়েতে রান খারাপ হয় না। ওয়াংখেড়ের সঙ্গে স্মৃতি সবাইকার প্রচুর আছে। এবং এখন আমরা পজিশনটা দেখে নিই, মুম্বাই আছে 7 নম্বরে, ঠিক আছে, এসআরএইচ আছে 9 নম্বরে। দুজনের পয়েন্টই 4, এবং মাইনাসে আছে এসআরএইচ, মুম্বাই আছে প্লাসে। সবচেয়ে খারাপ পয়েন্ট হচ্ছে, মানে রান রেটের পয়েন্টের বিচারে হচ্ছে সিএসকে সবচেয়ে মাইনাসে। ঠিক আছে, খেলা তো এখন চলতে থাকবে। আরো 7টা ম্যাচ সিএসকে আছে, মুম্বাইয়ের 8টা ম্যাচ আছে, এসআরএইচ এর 8টা ম্যাচ আছে। দেখা যাক কে কি করতে পারে। শেষ, মানে প্রথম 4-এ টপ 4-এ যারা থাকবে সেটা এখন থেকে বলা ভীষণ মুশকিল লাগছে। এবং এসআরএইচ টপ 4-এ আসতে পারে আমার মনে হয়। সিএসকে তো বরাবর আসেই, এমআই তো বরাবর আসেই, এবারে এসআরএইচ টপ 4-এ আসতে পারে। ঠিক আছে, আমরা একবার পিচ রিপোর্টটা দেখে নিই। Traditionally, the Wankhede Stadium is known to be a chase-friendly venue, but since the start of IPL 2024, team batting first have won
5 of 9 games here. Pitch number 6 will be used for the contest, meaning the square boundaries will be fairly equidistant. ঠিক আছে, গতকাল কিন্তু একটা খুব আমার কষ্ট হয়েছে, সেটা হচ্ছে করুণ নায়ারের রান আউট। এটা খারাপ লেগেছে, সত্যি সত্যি খারাপ লেগেছে। করুণ নায়ার থাকলে আমি খেলাটা দেখতে, ভিডিওতেও বলেছিলাম যে করুণ নায়ারের ব্যাটিং দেখার জন্য আমি মুখিয়ে আছি, সেটা হয়নি, সেটা যথেষ্ট খারাপ হয়েছে, আমার দুঃখ হয়েছে। যাই হোক, এবার মুম্বাই ইন্ডিয়ান্সের জায়গাটা দেখি। মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা, তিনি যে কোনো দিন জ্বলে উঠবেন, এখনো সেইভাবে জ্বলে উঠতে পারেননি, কিন্তু তিনি যথেষ্ট বড় প্লেয়ার এবং টি-20-তে তার কোনো সমস্যা হওয়ার কথা না, হবেও না। রিকেলটন দারুণ ব্যাট করছেন। রিকেলটনকে আমরা সাউথ আফ্রিকায় যখন ব্যাট করতেন তখন থেকেও জানি যে কিভাবে তিনি ব্যাট করতেন এবং কত ভালো তার স্কোরিং রেট, স্ট্রাইক রেট, সবগুলো আমরা জানি। সূর্যকুমার যাদব, তিনি একটু সিরিয়াসলি ব্যাট করতে হবে। সূর্যকুমার যাদবের হাতে যথেষ্ট মার আছে, তিনি যে কোনো বল যে কোনো দিকে পাঠাতে পারেন ঠিকই, কিন্তু একটু সিরিয়াসনেসের অভাব দেখা দিচ্ছে। জানি না সেটা আইপিএল বলে কিনা, সেটা মুম্বাইয়ের তিনি ক্যাপ্টেন নন বলে কিনা সেটা জানি না, কিন্তু সিরিয়াসনেসের অভাব দেখা দিচ্ছে। হার্দিক পান্ডিয়ার মধ্যে সিরিয়াসনেস আছে, করছেন যথেষ্ট। এবং তিলক ভার্মা দারুণ ব্যাটসম্যান, দারুণ 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 ব্যাটসম্যান। তিলক ভার্মার ব্যাটিং দেখতে খুব ভালো লাগে আমার পার্সোনালি। হয়তো তিনি যে কোনো বল যে কোনো জায়গায় মারতে পারেন না, কিন্তু তিনি ক্রিকেটীয় শট খেলতে পারেন এবং খুব ভালো রকম স্ট্রাইক রেট তার। নামান ধীর, হাতে মার আছে, তিনি দু একবার মেরে প্রমাণও করে দিয়েছেন। উইল জ্যাক্স, করবিন বস্ক অথবা বেভান জ্যাকবস, দেখা যাক আজকে কে খেলে। উইল জ্যাক্স অনেকদিন চান্স পেয়েছেন, সেইভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি, হয়তো আজকে করভিন বস্ক বা বেভন জ্যাকবসের মধ্যে আসবে, যদি না স্পিন ফ্রেন্ডলি পিচ একদম হয়। তবে উইল জ্যাক্সের স্পিনটা তেরাম মারাত্মক বিষাক্ত স্পিনিং নয়, তো সেটা তার জন্য স্যান্টনার আছেন, অনেক বুদ্ধিমান এবং ভালো স্পিনার। কারণ শর্মা আগের দিন ভালো বল করেছিলেন ঠিকই, তবে বিঘ্নেশ পুথুরকে, হয়তো বাচ্চা ছেলে, কিন্তু বিঘ্নেশ পুথুরের বল আমার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। বিঘ্নেশ পুথুর নির্দ্বিধায় সাহসিকতার সঙ্গে তিনি যে লুপ সৃষ্টি করেন, মানে ফ্লাইট দেন বলে, সেটা কিন্তু এখনকার ক্রিকেটে দেখা যায় না, বিশেষ করে টি-20-তে তো দেখা যায়ই না। তিনি কিন্তু খুব সাহসিকতার সঙ্গে বলে ফ্লাইট দিতে পারেন, সেটা আমরা কিছুটা দেখতে পারতাম পীযূষ চাওলার বল থেকে, কিন্তু তারপরে ফ্লাইট জায়গাটা আমরা ভুলে গেছি, কারণ ব্যাটসম্যানরা ফ্লাইটে ধোকা খেয়ে আউট হচ্ছে, এটা দেখতে দারুণ লাগে। ফ্লাইটে ধোকা খেয়ে যদি স্টাম্প হয় তাহলে তো অসাধারণ, কিন্তু স্টাম্প এখন ওরম ভাবে না হলেও মিস হিট হয়ে যায় অনেক সময় ফ্লাইটে ধোকা খেয়ে। কিন্তু মুশকিল হচ্ছে ফ্লাইট বল ব্যাটসম্যানরা অনেক সময় পান, এখনকার যে ব্যাটিং স্টাইল তাতে বল মেরে হারিয়েও দিতে পারেন, তো সেই ভয়টা সবসময় বোলারদের মধ্যে থাকে, তবু তিনি ভালো ফ্লাইট দিতে পারেন। জাসপ্রীত বুমরাকে আগের দিন করুণ নায়ারের সঙ্গে ঝগড়া করতে দেখেছি, মানে জাসপ্রীত বুমরা তিনি সুস্থ হয়ে ফিরে এসে করুণ নায়ারের কাছে তার অবস্থা করুণ হয়ে গেছিল, এটা মেনে নেওয়াটা ভালো। অন্তত আমি অনেক দিন পরে জাসপ্রীত বুমরাকে দেখলাম একজন ব্যাটসম্যানের কাছে কিছুটা অসহায় বোধ করছিলেন, এটা কিন্তু দলের জন্য ভালো, জাসপ্রীত বুমরার জন্য ভালো। জাসপ্রীত বুমরাকে তাহলে রিথিঙ্ক করতে হবে যে তার বলের যদি কোনো কোনো ফ্লস থেকে থাকে, তাহলে সেগুলো তিনি যাতে রিকভার করে নেন তাড়াতাড়ি, এবং যাতে যে কোনো ব্যাটসম্যান অবশ্যই নন করুণ নায়ারের ব্যাটিং শৈলী অসাধারণ, তো এই রকম ধরনের ব্যাটসম্যান যদি জাসপ্রীত বুমরাকে মেরে পাট করে দিতে পারেন, তাহলে কিন্তু জাসপ্রীত বুমরার জন্য রিথিঙ্ক করার সময় এসছে। তিনাকে ভাবতে হবে যে তিনি কিভাবে এই ধরনের যাদের ব্যাটিং শৈলী খুব ভালো তাদেরকে কিভাবে আটকাবেন। ব্যাটিং শৈলী ভালোর মধ্যে আমি কাদের বলতে পারি, বিরাট কোহলি, কে এল রাহুল, তিলক বর্মার ব্যাটিং শৈলী ভালো। হয়তো বলবেন যে এদের নামের পাশে তিলক বর্মাকে রাখা উচিত নয়, কিন্তু তবু বলবো তিলক বর্মার ব্যাটিং শৈলী ভালো।
কিন্তু অভিষেক শর্মা বা প্রিয়ান্স আরিয়া এরা কিন্তু ব্যাটিং শৈলী ভালোর মধ্যে পড়ে না, এরা ভীষণ মারকুটে ব্যাটসম্যান। আমি ক্লাসেনকেও রাখবো না, হেডকেও রাখবো না, যে এরা খুব বড় ব্যাটসম্যান হিসেবে রাখবো না। আমার কিছুটা লাগে অনিকেত বর্মার ব্যাটিং ভালো লাগে, অনিকেত বর্মার ব্যাটিং দেখতে সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডির ব্যাটিং দেখতে সুন্দর। ঈশান কিষান আগে তো খুব দুর্দান্ত ব্যাটিং শৈলী, মানে খুব দৃষ্টিনন্দন ব্যাট করতেন, এখন তিনি ইদানিং মারের জন্য একটু ব্যাটিং স্টান্সটা চেঞ্জ করেছেন, ব্যাটিং পদ্ধতি চেঞ্জ করেছেন, কিন্তু তিনি খারাপ ব্যাটসম্যান নন, তিনি অনেকটাই দৃষ্টিনন্দন শট খেলতে পারেন, ভালো লাগে দেখতে, বাঁহাতি ব্যাটসম্যান তো দেখতে এমনিই ভালো লাগে সবসময়। তো আজকে এবার সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে দেখা যাক। যদি সানরাইজার্স প্রথমে ব্যাট করে 200 এক্সপেক্ট করা যেতে পারে আজকে, মুম্বাই ব্যাট করলেও 200 এক্সপেক্ট করা যেতে পারে, কিন্তু যদি 200 না হয়, যদি যে কোনো ব্যাটসম্যান যদি 200 না যে কোনো টিম যদি 200 না করতে পারে, তাহলে কিন্তু কি কি হতে পারে সেটার ব্যবস্থা দেখুন। আগে যেটা ছিল সেখানেই পড়লাম যে আগে কিন্তু যারাই চেস করবে তারাই জিততো, কিন্তু 2024 থেকে ব্যাটিং ফার্স্ট হ্যাভ ওন 5 আউট অফ 9 গেমস, মানে যারা প্রথমে ব্যাট করেছে তারা 9টার মধ্যে 5টা জিতেছে, সুতরাং এখানে সেই চান্সটাও থেকে যাচ্ছে। তাহলে একটা বেশ মারকাটারি খেলা আমরা এক্সপেক্ট করতে পারি, যে আজকে আরো একটা থ্রিলার আমাদের জন্য ওয়েট করছে। হয়তো একটু বড় রান আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু ওয়াংখেড়ে, আমার এক্সপেকটেশন বড় ওয়াংখেড়ের মাঠে। ওয়াংখেড়েতে ভীষণ স্পিন করে একদম পুরো অন্য টিমকে ওই 120 রানের মধ্যে অল আউট করে দেওয়া যাবে, এরম চান্স কম, যদি না নিজেরা এরা ভুল করে, যেটা সানরাইজার্স হায়দ্রাবাদের চান্স আছে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ যদি মারতে শুরু করে প্রচুর মারে, আর যদি ধসে যায় তাহলে আমরা দেখেছি অলরেডি 153 অল আউট হয়ে যেতে, 153 বোধ হয় বা 149, একবার দেখে নি সানরাইজার্স এর 159 কি 153, দেখছি এক মিনিট। সানরাইজার্স 120 অল আউট হয়ে গেছিল, সেটা ইডেন গার্ডেন্স এর স্পিনিং ট্র্যাক ছিল। এই যে 152 সানরাইজার্স নিজের ঘরের মাঠে কিন্তু জিটির সঙ্গে 152 গুটিয়ে গিয়েছিল। 163-তে বিশাখাপত্তনমে সানরাইজার্স গুটিয়ে গিয়েছিল। হায়দ্রাবাদে 190 গুটিয়ে যাওয়ার পরে কিন্তু ওরা হেরে গেছিল ম্যাচ। সুতরাং প্রথম ম্যাচে 286 যেভাবে করে যে আশা জাগিয়েছিল মানুষের মনে, সেইটার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এসআরএইচ গতবার 113 করেছিল ফাইনালে, সেই একই পদ্ধতিতে কিন্তু হয়েছিল, কারণ এসআরএইচ প্রচন্ড মারকুটে টিম এবং মাঝখানে ধরার চেষ্টা কম করে, সেই জায়গাটা ঠিক না, সেটা এসআরএইচ কে বুঝতে হবে। আজকে কে জিততে পারে, আমার কেন জানি না মনে হচ্ছে এসআরএইচ চান্স আছে, ঠিক আছে, এসআরএইচ এর চান্স আছে জেতার। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভালো থাকবেন বন্ধুরা, এবং প্রেডিকশন কেমন লাগছে, অ্যানালিসিস কেমন লাগছে সেটা জানান। প্রেডিকশন তো শুধু একটা লাইন নয় যে হ্যাঁ এইটা হবে এবং হচ্ছেই, ওটাই মিলবে সেরকম না। আমি একটা পোস্ট ম্যাচ অ্যানালিসিস করারও চেষ্টা করছি, যে কোন ব্যাটসম্যান কেমন খেলেছেন, তাদের কি কি দোষ ত্রুটি, তো সেইটাও একটু জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।